था ना, हमारे देश में कुत्तों को जान से मारने की परमिशन नहीं है। तेरी जमीन पर आके तुझे मारूंगा। ভারতের সবচেয়ে বড় শত্রুকে, মানে এমন একজন যে ভারতের উন্নতি সহ্য করতে পারে না, ভারতের কোনোদিন ভালো চায় না, ভারতের মানুষের ভালো হোক সেটা সে কখনোই চায় না। কি পাকিস্তান? বা কেউ বলতে পারো চীন। কিন্তু আমি আজ কোনো দেশের কথা বলছি না। ভারতের অন্যতম প্রধান শত্রু হলো একটা সিস্টেম। পৃথিবীতে এমন একটা সিস্টেম চলছে যা শুধু ভারতের না, বলতে পারো প্রায় সব ডেভেলপিং কান্ট্রির প্রধান শত্রু। এই সিস্টেম ধনী দেশকে আরও ধনী হতে সাহায্য করছে, আর ভারতের মতো ডেভেলপিং দেশগুলিকে মাথা তুলে দাঁড়াতে বাধা দিচ্ছে। ডেভেলপিং দেশের পলিসিগুলোকে নিয়ে ছেলেখেলা করছে। আর এই সিস্টেমের নাম হলো WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কিছুদিন আগে ভারত বলেছে WTOর কাছে ভারত কিছুতেই মাথা নত করবে না। WTO সম্বন্ধে কিছু বলার আগে প্রথমে আমাদের জানতে হবে WTO আসলে কি আর কিভাবে কাজ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর প্রায় সব দেশই বুঝতে পারে এই সময় একে অপরের সঙ্গে কম্পিটিশনের চেয়ে কোঅপারেশন বেশি জরুরি। আর এই ভাবনা থেকেই ইউনাইটেড নেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই সমস্ত প্রতিষ্ঠানের জন্ম হয়। এই কোঅপারেশন মানে হলো ব্যবসা। পৃথিবীর সব দেশ যদি একে অপরের সাথে সুষ্ঠুভাবে ব্যবসা করতে চায়, তবে নির্দিষ্ট কতগুলি নিয়মকানুন প্রয়োজন আছে। আর এই নিয়মকানুন বলবৎ করার জন্য একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের দরকার। যদি কখনো দুটি দেশের ব্যবসা সংক্রান্ত মতবিরোধ দেখা দেয়, তবে তার সমাধান করতে কাউকে তো নিরপেক্ষভাবে বিচার করতেই হবে। আর এই চিন্তাভাবনা থেকেই জন্ম হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO। WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হল এর মেম্বার কান্ট্রির মানুষদের জীবনযাত্রার মান উন্নত করা, মেম্বার কান্ট্রিদের বিশ্ববাজারে ব্যবসা করার সুযোগ করে দেওয়া, মানে এক কথায় গোটা পৃথিবীতে একটা সুন্দর ও সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা। WTOর সদস্য দেশগুলি বিভিন্ন এগ্রিমেন্টে স্বাক্ষর করে। এর মধ্যে একটা এগ্রিমেন্ট হলো AOA বা এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। আর এই এগ্রিমেন্ট অন এগ্রিকালচারের উপর ভিত্তি করেই WTOতে ভারতের বিরুদ্ধে বারবার কেস করা হয়। কিন্তু কেন? কারণ জানলে অবাক হবে। এই কেসের প্রধান কারণ হলো ভারত তার কৃষক ভাইদের সাহায্য করে। WTO বলে ভারতের কৃষকদের সাবসিডি দেওয়া বন্ধ করতে হবে, কারণ ভারত কৃষকদের সাবসিডি দেয় আর কম খরচে শস্য উৎপাদন করে। আর এইভাবে বিশ্ববাজারে ভারতীয় শস্যের দাম কম করে রাখা হয়। ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো দেশ বলে ভারত কৃষকদের সাবসিডি দেওয়ার ফলে তাদের পণ্যের দাম কম, কৃষকেরা বিশ্ববাজারের দাম কম করে রাখে আর বেশি আয় করে। তাই ভারতকে কৃষকদের সাবসিডি দেওয়া বন্ধ করতে হবে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সারা পৃথিবীতে যে খাদ্য সমস্যা দেখা দিয়েছে, সেই সমস্যার সমাধান ভারত করতে পারে। ভারত চায় পৃথিবীকে এই অবস্থায় সাহায্য করতে। ভারত খুব সহজেই কম দামে গম দিয়ে পৃথিবীতে যারা আজ খেতে পাচ্ছে না তাদের মুখে অন্ন যোগাতে পারে। কিন্তু WTO ভারতের এই প্রস্তাবে রাজি নয়। কারণ যদি WTO ভারতের প্রস্তাবে রাজি হয়, তবে অন্যান্য দেশ যারা এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সুযোগ নিয়ে মুনাফা কামাতে চায়, তাদের মুনাফা কম হবে। এক আশ্চর্য পরিস্থিতি। পৃথিবীর এই সংকটের সময় ভারত সাহায্য করতে চাইলেও সেই সাহায্যের জন্য তাকে অনুমতি নিতে হবে। ভারতের অপরাধ হলো ভারত আমাদের কৃষক ভাইদের সাবসিডি দিয়ে সাহায্য করে। কিন্তু যদি এটাই নিয়ম হয় যে সাবসিডি দেওয়া যাবে না, তবে আমেরিকা ভারতের তুলনায় 150 গুণ বেশি সাবসিডি দিয়ে তাদের দেশের কৃষকদের সাহায্য করে। আর সেই আমেরিকাকে গোটা পৃথিবীতে ব্যবসা করার জন্য কারোর অনুমতির প্রয়োজন পড়ে না। ইউরোপ ভারতের তুলনায় প্রায় 20 গুণ বেশি সাবসিডি দিয়ে নিজের দেশের কৃষকদের সাহায্য করে। এই সাবসিডিতে WTOর কোনো অসুবিধা নেই। সব অসুবিধা শুধু ভারতের সাবসিডি নিয়ে। 1986 সালে WTO একটা বেস প্রাইস ঠিক করে দিয়েছিল, সেই 1986 সালের দাম। এখন WTO বলছে ভারত যদি ওই 1986 সালের দামের থেকে বেশি দাম দিয়ে কৃষকদের থেকে শস্য কিনে থাকে, তবে ভারত নিয়ম ভাঙছে। তাই ভারতকে ওই শস্য এক্সপোর্ট করতে দেওয়া হবে না। 1986 সালের দাম দিয়ে আজ 2022-এ কৃষকদের থেকে শস্য কিনলে কৃষকদের অবস্থা কি হবে ভাবো। কারণ 1986 থেকে আজ 2022 পর্যন্ত চাল, গম, ডাল ইত্যাদির দাম প্রায় 400 গুণ বেড়েছে।
ডাব্লিউটিওর এই অবাস্তব নীতির ফলে শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীনের মতো দেশও ভুগছে। এগুলো আসলে ডাব্লিউটিওর জেনে শুনে ডেভেলপিং দেশগুলির বিরুদ্ধে একটা চক্রান্ত। 1960 সালে ভারতের বেশিরভাগ মানুষের মুখে যখন অন্ন জুটত না, নিউজিল্যান্ড থেকে দুধ আর আমেরিকা থেকে আসা হিউম্যানিটেরিয়ান এড বা মানবিক সাহায্যের ওপর আমাদের নির্ভর করে থাকতে হতো, এই সময় কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের দরকার ছিল। এমন এক ব্যবস্থা যা দিয়ে আমরা কৃষিক্ষেত্রে স্বনির্ভর হতে পারি। এই সময় সরকারি ভর্তুকিতে আমাদের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব দেখা দেয়। এই 1960 সালে তৈরি হয় এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস। এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস মানে সরকার কিছু কিছু ফসলে এমএসপি ডিক্লেয়ার করে। এই সমস্ত ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন হয় তবে স্বাভাবিকভাবে এদের দাম পড়ে যায়। তখন সরকার একটি নির্দিষ্ট দামে ওই ফসল কিনে নেয়। এই নির্দিষ্ট দামকেই বলে মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি। আজ ভারত একটি ফুড সারপ্লাস কান্ট্রি, মানে আজ ভারত দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি ফসল উৎপাদন করছে। ভারত এত বেশি ফসল উৎপাদন করছে যে গোডাউনে রাখার জায়গা নেই। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে জুন 2022-এ প্রায় 331 লাখ মেট্রিক টন চাল আর 311 লাখ মেট্রিক টন গম পড়ে আছে। আজ এই সমস্ত চাল বা গম রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যে খাদ্য সংকট দেখা দিয়েছে তার অনেকটাই নিরসন করতে পারে। কিন্তু এই সকল ধান বা গম ভারত সরকার এমএসপিতে বা মিনিমাম সাপোর্ট প্রাইসে কিনেছে। আর ডাব্লিউটিওর নিয়ম অনুযায়ী এমএসপিতে কেনা ধান বা গম আমরা এক্সপোর্ট করতে পারবো না। আজ ভারত নিজের মজুদে থাকা গম এক্সপোর্ট করে গোটা পৃথিবীর গমের চাহিদা মেটাতে পারে। তাই ভারত ডাব্লিউটিওর কাছে গম এক্সপোর্টের অনুমতি চাইছে। আর 1986-র যে বেস প্রাইস ডাব্লিউটিও ঠিক করে দিয়েছিল সেই দামকে আপডেট করতে চাইছে। এই প্রস্তাব এতটাই স্বচ্ছ আর সহজ যে ভারত বুঝতেই পারছে না এই প্রস্তাবের বিরোধিতা কেউ কেন করবে যদি না তাদের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। আসলে কতগুলো ডেভেলপড কান্ট্রি তাদের পাওয়ারকে ব্যবহার করে ডাব্লিউটিওর সাহায্যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে তাদের কন্ট্রোল অব্যাহত রাখতে চাইছে। এই অবস্থায় তোমাদের কি মনে হয় ডাব্লিউটিওর কি স্ট্যান্ড নেওয়া উচিত? ডেভেলপড কান্ট্রির হাতের পুতুল হয়ে থাকবে, নাকি ডাব্লিউটিও তার মূল উদ্দেশ্যকে জনসমক্ষে রেখে ডেভেলপড আর ডেভেলপিং কান্ট্রিকে একইভাবে বিশ্ববাজারে ব্যবসার সুযোগ করে দেবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, অপেক্ষায় রইলাম।